আচ্ছা, আমরা দু তিনটে ক্লাস নেব ডিসক্রিট ওপরে। ওই ক্যাটাগরি থিওরি এবং হোমোটপির জন্য এটা লাগবে। ফলে আহ, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রথমে গ্রাফ থিওরি এবং গ্রাফ থিওরি রিলেটেড জিনিসপত্র। তো আহ, আমাদের শুরুতে আহ, মার্টিন আইগনারের একটা বই আছে, সেটা অ্যাজ এ ডিসক্রিট ম্যাথামেটিক্স পড়া যেতে পারে, চ্যাপ্টার 6-এ গ্রাফ থিওরি আছে। আর শুরুতে প্রিলিমিনারি আছে। তো গ্রাফ কি অ্যাকচুয়ালি? গ্রাফ কি? আমাদের কাছে যদি আমরা বলি গ্রাফ, তাহলে গ্রাফ হচ্ছে একটা টাপল বা টিউপল। কি সেটা? সেটা হচ্ছে ভি এবং ই এর। এখানে ভিটাকে আমরা কি বলবো? ভিটাকে আমরা বলবো হচ্ছে ভার্টেক্স, এবং ইটাকে আমরা বলবো হচ্ছে এজেস। ঠিক আছে, ভার্টেক্স এবং এজেস। ভার্টেক্স এর কালেকশনটা হচ্ছে ভি, এজেস এর কালেকশনটা হচ্ছে ই। তাহলে যদি আমরা বলি যে আহ, আমাদের কাছে একটা ভার্টেক্স আছে, এটা হচ্ছে ভি হচ্ছে 1 2 2 3 4 5, এটা হচ্ছে আমাদের ভার্টেক্স। এবং ই হচ্ছে, এটা হচ্ছে আমাদের 1 2 1 3 2 3 2 4 2 5 3 5। এইটা হচ্ছে আমাদের এজেস। তাহলে আমরা গ্রাফ একটা বানাতে পারি এরকম ভাবে যে আমাদের কাছে 1 2 আছে, 1 3 আছে। তাহলে 1 এখানে নিলাম আমি, 2 3 আছে, 2 4ও আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা 2 নিয়ে নিচ্ছি, 3, এখানে 4, এবং এখানে 5। তো আমাদের কাছে যে ছবিটা দাঁড়াবে, সেই ছবিটা দেখতে হচ্ছে 1 থেকে 2, এখানে আসছে হচ্ছে আমরা 1 থেকে 3, 2 থেকে 3, 2 থেকে 4। আচ্ছা, 2 থেকে 4টা আমরা ডিফাইন করি, এটা 4 ডিফাইন করতে হবে। 2 থেকে 4, 3 এর পাশেই তো এখানে 4টাকে ডিফাইন করি। আচ্ছা, এটা অর্ডারিং থাকুক, 4, এটা 5। তাহলে এখানে হচ্ছে 2 থেকে 4, 2 থেকে 5, 3 থেকে 5। এই যে ছবিটা আমরা মোটামুটি পেলাম, এটা হচ্ছে আমাদের গ্রাফ। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা ভার্টেক্স নিলাম এক্সাম্পল হিসাবে, যে 1 2 3 4 5, এবং এজ নিলাম 1 2 1 3 2 3 2 4 2 5 3 5। এরকম ভাবে নিয়ে নিলাম, এবং সেখান থেকে একটা গ্রাফ ড্র করলাম। এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের গ্রাফ জি। এটা হচ্ছে আমাদের গ্রাফ জি। আচ্ছা, এবার আহ, আমরা যে কোনো সেট, একটা রিমার্ক। রিমার্ক হচ্ছে এভরি সেট ভি উইথ আ বাইনারি অপারেশন, every set v with a binary operation um, can be interpreted as graph, can be interpreted। আচ্ছা, বাইনারি অপারেশনকে বাইনারি রিলেশন লেখা যাবে, এই মুহূর্তে আমাদের কাছে অপারেশন তো কিছু নেই, প্লাস মাইনাস। তো ক্যান বি ইন্টারপ্রেটেড অ্যাজ আ গ্রাফ বাই সেটিং ইউ এবং ভি বিলংস টু ক্যাপিটাল ই। ঠিক আছে, যেখানে আমরা বলছি ইফ ইউ অ্যান্ড ভি ইন দ্য আর ইন দ্য গিভেন রিলেশন।
given relation. Every set V with a binary relation can be interpreted as a graph by setting if U and V are in the given relation. এবার এক্সাম্পল, যেমন কনসিডার দ্য ডিভাইজার রিলেশন। ফর এক্সাম্পল, যে আমাদের কাছে আমরা বলছি যে ভি নিচ্ছি আমরা 1 থেকে 2 হয়ে পুরো 8 অব্দি, এবং আমরা বলছি যে আই এবং জে এটা এজেস হবে ইফ অ্যান্ড অনলি ইফ যে আই আর জে আইদার আই ডিভাইডস জে অর জে ডিভাইডস আই, যে কোনো যদি কিছু একটা হয় তাহলে আমরা গ্রাফ পাবো। ঠিক আছে, তাহলে এরা রিলেশনে কখন থাকবে? যখন একে অপরকে কেউ একজন অন্য একজনকে ডিভাইড করছে, সে আবার একে ডিভাইড করছে, তখনই। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কি ছবি হতে পারে? 1 2 কে ডিভাইড করে, তাহলে 1 এর সাথে তো সবাই রিলেটেড আছে, কারণ 1 সবাইকেই ডিভাইড করে। আচ্ছা, 2 কাকে কাকে ডিভাইড করে? 2 ইভেন নাম্বার গুলোকে ডিভাইড করবে। ঠিক আছে, আর প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে তো সেলফ লুপ হবে। হ্যাঁ, লুপটা পরে আসছি, এই মুহূর্তে লুপে যাচ্ছি না, পরে আমি ডেফিনেশন দেবো, তখন লুপে আসবো। আচ্ছা, তো তাহলে এখানে 2 2 2 4 6 8 রিলেশনে আছে। ঠিক আছে, আচ্ছা 3 6 এর সাথে রিলেশনে আছে, 3 6 এর সাথে রিলেশনে আছে, 1 তো সবার সাথে রিলেশনে আছেই। তাহলে ছবিটা দাঁড়াবে হচ্ছে, আমি বলবো 1 2 3 4 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এরকম একটা ছবি আঁকলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 2 3 4 5 6 7 8। এখন 1 সবাইকেই ডিভাইড করছে, তাহলে 1 এর ভেতরে যে কানেকশনটা তৈরি হবে এটা। এইটা হচ্ছে 1 এর ভেতরে কানেকশন। এখন 2 আবার ডিভাইড করছে, 2 4 কে ডিভাইড করে, 2 6 কে ডিভাইড করে, 2 8 কে ডিভাইড করে, 2 2 কেও ডিভাইড করে, ফলে ওই কারণে এটা তৈরি হয়, বাট এখন থাক। 3 6 কে ডিভাইড করে, এটা তৈরি হলো। আর 2 তো 6 কে ডিভাইড করছেই, 4 8 কে ডিভাইড করে, এটা একটা সেকশন তৈরি হবে। আর কি কেউ কাউকে ডিভাইড করছে? না, এই কটাই। তাহলে শুধু এক্সট্রা আছে 3 to 6, 4 to 8, আর আর কিছু তেমন ভাবে আর কিছু নেই। এইটাই হচ্ছে আমাদের গ্রাফ, এটা হচ্ছে আমাদের গ্রাফ জি, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে এই জিনিসটা পাওয়া গেল। এবার যেহেতু আমরা কথাটাকে এজেস বলছি, এজ, এবার এজ বেসিক্যালি একটা স্ট্রেট লাইন হিসাবেই আমরা আপাতত কনসিডার করছি। ফলে এজ যেহেতু একটা লাইন সেগমেন্ট, ফলে সেটা এবার থেকে আমরা এই নোটেশনটা ইউজ করব। এটা হচ্ছে এজ এর নোটেশন, ইভি বিলংস টু ই। ইভি একটা লাইন দিচ্ছে, যেমন এইটা 1 আর 5 রিলেশন আছে, একটা লাইন দিচ্ছে 1 5। তাহলে এখানে যদি আমি 1 5 লিখি, তাহলে সেটা বেসিক্যালি আমাদের এই 1 5 লাইনটাকে ডিনোট করছে। এরপরে আসছি হচ্ছে আমরা লুপে, যে এটা হচ্ছে লুপ। যে আমার কাছে রয়েছে হচ্ছে 1 2 3 4 5, সবকটা রয়েছে। আমি বলছি 1 থেকে 2 তে আসা যায়। 1 এর মধ্যে লুপ আছে। লুপ মানে কি, 1 থেকে বেরোলে আমি 1 এই ফেরত আসবো, এটাই হচ্ছে লুপ। 2 থেকে 3, আবার 2 থেকে 3 আরেকটা রাস্তাও আছে। 2 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 1, এইটা।
ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৪ থেকে ৫ এ আমরা ৩ টে রাস্তা দিয়ে যেতে পারি। এখনো আমি গ্রাফকে ডিরেক্টেড বানাইনি। এখন আমরা ডিরেকশন দিইনি। তো ৪ থেকে ৫ এ আমি ৩ টে রাস্তা দিয়ে যেতে পারি। কারণ লুপ আছে বা এছাড়াও ঘুরপথও তো আছেই। কারণ আমি এখনো যেহেতু ডিরেক্টেড গ্রাফ বলিনি আমি এভাবেও আসতে পারি। তো অসুবিধা নেই। এখানে এভাবেও আসতে পারি, এখানে এভাবেও আসতে পারি। আ ১ এ লুপ আছে। বলে আমি এভাবে ১ এর ভেতরে ঘুরতে পারি। এছাড়াও আমি ৪ থেকে ৫ থেকে ১ এ গিয়ে ৫ থেকে ১ এ গিয়ে লুপ ঘুরে ২ এ আসতে পারি। ঠিক আছে? সেটাও হতে পারে। এগুলো সব তৈরি হবে যখন আমরা ডিরেকশনটা ডিফাইন করব। এখন লুপ মানে কি? এই যে ১ থেকে ১ এর ভেতরে একটা সেলফ লুপ আমরা তৈরি করলাম। ৪ থেকে ৫ এর মধ্যে আবার ২ থেকে ৩ এর মধ্যে ২ থেকে ৩ এও আসছি, ৩ থেকে ২ এ যাচ্ছি। এটা লুপ তৈরি হলো। এখান থেকে ৫ থেকে ৪ এ আসছি, ৪ থেকে ৫ এ যাচ্ছি, লুপ তৈরি হলো। আবার এখানে ৫ থেকে ৪ এ আসছি, এই রুটে ৪ থেকে ৫ এ যাচ্ছি, এইখান থেকে এইভাবে যেতে পারছি। বা ৫ থেকে ৪ এ এসে এভাবে যাচ্ছি। তো বিভিন্নভাবে আমরা যেতে পারছি। এটাকে হচ্ছে আমরা বলছি আ যে লুপস। ঠিক আছে? তাহলে এখানে লুপ বেসিক্যালি তৈরি হয় কখন? যখন আমাদের কাছে মাল্টিপল এজ থাকে। কারণ এখানে তুই লক্ষ্য করবি ৫ থেকে ৪ এর ভেতরে ৩ টে এজ আছে। যে এইটা একটা এজ, এইখানে একটা এজ, এখানে একটা এজ। তাহলে ৩ টে এজ আছে। তাহলে লুপ তৈরি হয় যখন, কখন তৈরি হয় লুপ? যখন তোমার কাছে মাল্টিপল এজেস থাকে। এটা তখন যদি থাকে যে দুটো ভার্টেক্স এর মধ্যে বিটুইন ইউ অ্যান্ড ভি দুটো ভার্টেক্স এর মধ্যে যদি থাকে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা এই গ্রাফটার একটা বিশেষ নামও দিই। সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টি গ্রাফ। মাল্টি গ্রাফ, মাল্টি গ্রাফ। এখানে ২ থেকে কিন্তু বলছিলাম যে সেলফ লুপের ক্ষেত্রে তো মাল্টিপল এজেস এর দরকার নেই। না সেলফ লুপ এর জন্য দরকার নেই। কারণ ওই ক্ষেত্রে হ্যাঁ, এই ক্ষেত্রে এজ আছে। ইট ইস ট্রু। কারণ কিন্তু সেটা শুরুতে আর শেষে একই জায়গায় হচ্ছে। ফলে এটাকে আমরা সেলফ লুপই বলব এবং এই ক্ষেত্রে আমাদের কোনো মাল্টিপল এজ এর প্রয়োজন হবে না। যেমন এখানে আমাদের কাছে ২, ৩ আছে এটা ডাবল এজ। কারণ এখানে ২ টো এজ আছে। এখানে ৩ টে এজ আছে ৪ থেকে ৫ এর মধ্যে। কিন্তু ১ এর ক্ষেত্রে শুধুমাত্র লুপ আছে। ১ এর ক্ষেত্রে আমরা বলব না যে আ ২ টো এজ আছে। দ্যাট ইস নট পসিবল। এজ তখনই হবে, এজ হচ্ছে একটা লাইন সেগমেন্ট বলতে পারিস বা একটা কার্ভ বলতে পারিস, যা ইচ্ছা বলতে পারিস। যেটা ২ টো ডিফারেন্ট ভার্টেক্স এ কানেক্ট করছে। ঠিক আছে? এখানে ডিফারেন্ট ভার্টেক্স কানেক্ট হচ্ছে না। এখানে সেলফ লুপ এর ক্ষেত্রে একটাই ভার্টেক্স কানেক্ট হচ্ছে। ফলে আমরা এইখানে কোন রকমের আ এজ আমরা বলব না। আচ্ছা, এরপরে, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে একটা কিছু আ বক্তব্যতে। ১ম হচ্ছে আ যদি আমরা বলি যে আমাদের কাছে ভার্টেক্স আছে n খানা। ঠিক আছে? ভার্টেক্স আছে n খানা। তাহলে তার করেসপন্ডিং এজ কতগুলো থাকবে? এই করেসপন্ডিং এজ কত? কারণ এজ তৈরি হয় ২ টো দিয়ে, ২ টো ভার্টেক্স দিয়ে, তাই না? তাহলে এইটা হচ্ছে কম্বিনেশন যতভাবে তুই বানাতে পারবি আরকি V2 এই এতগুলো এজ থাকবে, তাই না? তার মধ্যে V2 মানে ২ টো এখানে V তে কতগুলো আছে? n খানা কতগুলো ভার্টেক্স আছে? n খানা। এবার এজ তৈরি হবে কত? ২ টো দিয়ে। তাহলে V2 ঠিক আছে? এইটা। আচ্ছা। এবার আ কমপ্লিট গ্রাফটা কি এখানে? দুই কমপ্লিট গ্রাফ। হোয়াট ইস কমপ্লিট গ্রাফ? কমপ্লিট গ্রাফ বা KN এটা আমাদের অ্যালজেব্রিক টপোলজির জন্য খুব প্রয়োজন। কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ কি? ধরো আমার কাছে একটা পয়েন্ট আছে শুধুমাত্র K1 এটা হচ্ছে আমাদের K2 এটা হচ্ছে K3 এটা হচ্ছে K4 সবই একেকটা কিন্তু সিমপ্লেক্স যেটা আমরা অ্যালজেব্রিক টপোলজিতে ইউজ করব।
এটা হচ্ছে K5, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে কমপ্লিট গ্রাফ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এজ অ্যাকচুয়ালি কানেক্ট হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা এজ কানেক্ট হয়েছে। যে আমার কাছে আমি বলছি যে একটা কমপ্লিট গ্রাফ যদি আমরা বলি এই যে আমরা এখানে লিখলাম VN হচ্ছে n খানা, তাহলে এখানে ভার্টেক্স এখানে V দেওয়া মানে হচ্ছে n ই দেওয়া, হ্যাঁ? এটা এমন কোনো ব্যাপার না, সেম দুটো n2। এখানে আমি n এর সাথে যতগুলো কম্বিনেশন পসিবল, ঠিক আছে? সবগুলো। তাহলে সেটা এই কমপ্লিট গ্রাফ দেবে আমাকে, কারণ আমি যতগুলো এজ রয়েছে সবার মধ্যে একটা কানেকশন তৈরি করেছি, সব কটা এজ এর মধ্যে। যে আমার কাছে আমি শুধু বলিনি যে এইটা এটা 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 কানেক্টেড, আমি বলছি যে এটার সাথে এটাও কানেক্টেড, এটার সাথে এটাও কানেক্টেড। সো এটাও এখানেও এটা সেম K5 এ সবাই সবার সাথে কানেক্টেড। তো এগুলো হচ্ছে কমপ্লিট গ্রাফের এক্সাম্পল। এবার আমরা এখান থেকে আসবো হচ্ছে বাইপারটাইট গ্রাফস। এটাকে পুরোটাকে ওইদিকে করে দিই, চলে গেল। আচ্ছা, তাহলে তাহলে এখানে কমপ্লিট গ্রাফ পাওয়া গেল। তার আমরা এখানে কমপ্লিট গ্রাফ দেখলাম, মাল্টি এজ দেখলাম, লুপও দেখেছি, ঠিক আছে? এবং কিভাবে আমরা ভার্টেক্স এর সাথে একে অপরকে রিলেট করি সেটাও দেখতে পেয়েছি। এবার আসছি আমরা বাইপারটাইটে। 2 নাম্বার এটাকে এটাকে কমপ্লিট, আচ্ছা এটাকে এই 1 আর 2 এর মধ্যে রেখে দেয়, কমপ্লিট গ্রাফের মধ্যে, কারণ এখানে আমরা এন পুরোটা ইউজ করেছি, এখানে 2। দিয়ে আমাদের কাছে একটা গ্রাফ আছে, গ্রাফ জি। এটা হচ্ছে S প্লাস টি কমা ই, ঠিক আছে? এটাকে আমরা বলবো বাইপারটাইট টাইট if V consists of two disjoint sets S and T, and every edge has S and in set S and T, and every edge has one vertex in S and other in T. If possible, if all possible edges, all possible edges between S and T are present, we then call it a complete bipartite graph. Bipartite graph. নোটেশনে আমরা বলতে পারি কে এস কমা টি, আর এখানে কে এম বলতে পারি, যেখানে অর্ডার অফ এস হচ্ছে আমাদের এম এবং অর্ডার অফ এস হচ্ছে আমাদের এন, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা বলছি বাইপারটাইট গ্রাফ। প্রথমে কি হচ্ছে, কারা বাইপারটাইট গ্রাফ? এখন বাইপারটাইট গ্রাফের ক্ষেত্রে আমাদের কাছে এই যে ভার্টেক্স এর কালেকশনটা আছে সেটা দুটো ডিসজয়েন্ট কালেকশন, ঠিক আছে? মানে এস এবং টি দুটো আছে। এবার এবার যখন বাইপারটাইট হচ্ছে তার মানে হচ্ছে বাই মানে হচ্ছে দুটো, এটা দিয়ে কোনো অসুবিধা নেই। এবার এস এবং টি এর এস এর ভেতর থেকে একটা আমি খুব সুন্দর গ্রাফ, খুবই সুন্দর, খুবই মিষ্টি গ্রাফটা। সেটা হচ্ছে আমার কাছে এটা কমপ্লিট ডেফিনেশন হয়ে যায়, বাট স্টিল লক্ষ্য করে তোর কাছে কিন্তু এইটা হচ্ছে এস, এই পুরো সেকশনটা হচ্ছে তোর এস, এই পুরো সেকশনটা হচ্ছে টি, মানে দুজনেই কিন্তু একদম ডিসজয়েন্ট, কোনো যোগাযোগ নেই। এবার এজ বানাচ্ছিস যখন, তখন একটা সাইড তুই নিচ্ছিস এখান থেকে,
এস থেকে অন্যটা নিচ্ছিস টি থেকে, তুই কোথাও এস এর সাথে কিন্তু এস কানেক্টেড নয়, কোথাও এস এর সাথে এস কানেক্টেড নয়, সবটা আলাদা। টি এর সাথে টি এর এলিমেন্ট কানেক্টেড নয়, আলাদা। তাহলে এইটা এবার দেখ, সমস্ত ভার্টেক্সই যুক্ত, সমস্ত ভার্টেক্সই একে অপরের সাথে যুক্ত, ঠিক, কিন্তু কেমন ভাবে যুক্ত? এস টি এর সাথে, টি এস এর সাথে, টি টি এর সাথে যুক্ত নয় কিন্তু। কমপ্লিট গ্রাফ না, সেটা হবে না। এখানে যদি বলি কেউ বলে কমপ্লিট গ্রাফ, তা নয় কিন্তু, দ্যাট ইজ ইম্পসিবল। কারণ কমপ্লিট গ্রাফ আর বাইপার্টাইটের ডেফিনেশনকে হোল্ড করবে না, এটা সমস্যা, ঠিক কিনা? কমপ্লিট গ্রাফ কিন্তু বাইপার্টাইটের ডেফিনেশনকে স্যাটিসফাই করবে না, কারণ কমপ্লিট গ্রাফে আমি বলবো যে এটাও যুক্ত। এখন এটা হলে তো আর বাইপার্টাইট হচ্ছে না, না। বাইপার্টাইট বলছে ভার্টেক্স শুড বি কামস ফ্রম আ ডিফারেন্ট সেট, ঠিক আছে, সেম সেট নয়। তাহলে এটা, এটা বাইপার্টাইট গ্রাফ এবং বাইপার্টাইটের রেসপেক্টে কমপ্লিট। কেন? কারণ সমস্ত ভার্টেক্স এস এবং সমস্ত ভার্টেক্স টি এস এবং টি এর সাথে রিলেটেড, নাকি টি টি এস এস, তা নয়। ফলে এটা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। ফলে কমপ্লিট গ্রাফ এবং কমপ্লিট বাইপার্টাইট গ্রাফের মধ্যে কিন্তু আকাশ পাতালের ডিফারেন্স আছে। এইটা কমপ্লিট গ্রাফ, সবাই সবার সাথে যুক্ত, এটা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। তার মানে কিন্তু টি টি এর সাথে যুক্ত তা নয়, এটা কিন্তু কমপ্লিট বলে, হ্যাঁ, এটা বাইপার্টাইটেড সেন্সে কমপ্লিট, যে দুটো আলাদা, তার যে ডেফিনেশন, তার যে বক্তব্য, সেইটাকে স্যাটিসফাই করে কমপ্লিট হচ্ছে এইটা। ওকে, যেমন যদি আমি এখানে তার একটা এক্সাম্পলের ছবি আঁকি, যে ধর আমি বলছি যে আমার কাছে আহ, এবং এখানে আমি কানেকশনটা তৈরি করছি এভাবে, এইটা হলো, এখানে এটাকে কানেক্ট করছে, এটাকে এখানে কানেক্ট করছে, এইটার সাথে এটাকে কানেক্ট করছে। এখন এইটা কি কমপ্লিট হতে পারলো? এটা কি কমপ্লিট? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কি কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ? এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। ভাব যতক্ষণ অব্দি আমরা নেক্সট গ্রাফটার ছবিটা দেখে নিই। এবার অনেকে বলতে পারে যে এই যে এখানে আমরা গ্রাফ থিওরি পড়ছি, এর একটা, এর রিজনটা কি? দেখ, আমাদের কাছে অ্যালজেব্রিক টপোলজি আছে, যেটা স্ট্রং রিজন। তুই যদি কিছু একটা উইক রিজনও চায়, তাহলেও কিন্তু গ্রাফ থিওরি প্রচুর জায়গায় কাজে লাগে। গ্রাফ থিওরি প্রচুর জায়গায় কাজে লাগে, যার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এলপিপি, এলপিপি থিওরিতে। যেমন যদি কেউ অ্যাসাইনমেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করতে চায়, তাহলে সে অ্যাসাইনমেন্ট প্রবলেমে দেখতে পাবে যে এই বাইপার্টাইট গ্রাফের ওপরে খুব সুন্দর একটা রিলেশন আছে। কারণ তোকে অ্যাসাইন করতে হচ্ছে প্রত্যেকটা কাজকে একটা পার্টিকুলার একটা মানুষের সাথে, একটা লোকের সাথে, একটা মেশিনের সাথে, যেটা এই সেই কাজটা করবে। ফলে দুটো আলাদা আলাদা সেট তোকে অ্যাসাইন করতে হচ্ছে। ফলে অ্যাসাইনমেন্ট প্রবলেমে কিন্তু বাইপার্টাইট গ্রাফ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বাইপার্টাইট গ্রাফ কমপ্লিট কিনা আমরা সেটা বলছি না, ঠিক আছে। যেমন এস হচ্ছে কিছু লোকের কালেকশন বা কিছু মেশিন, টি হচ্ছে কিছু পার্টিকুলার কাজ বা জব। এবার তাহলে আমি ওখান থেকে অবশ্যই ভার্টেক্স, মানে এস আর টি দুটো আলাদা আলাদা সেগমেন্ট হয়ে গেল, যেটা আমি এক্ষুনি বললাম। ফলে সেখান থেকে আমরা এজ এবং গ্রাফ তৈরি করতে পারি। ফলে এইটা একটা আহ বক্তব্য, ঠিক আছে। ঠিক আছে, আহ, তাহলে আমরা এখানে এই জিনিসগুলো দেখতে পেলাম। একটু দেখ এখানে তো, তোর তো কি অসুবিধা, এখানে কিছু যদি অসুবিধা থাকে এই গ্রাফটা।
তাহলে এটা কি এই যে ছবি যেখানে রয়েছে, এই ছবিটা কি কমপ্লিট বাইপারটাইট? এটা কি কমপ্লিট বাইপারটাইট কি মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে না এখান থেকে? দেখ বাইপারটাইট মানে দুটো পোর্শন, তাই না? দুটো পোর্শন, তাহলে এখানে দুটো পোর্শনে ভেঙে ফেল। এ বি, এটা হচ্ছে একটা সেকশন, এটা একটা সেকশন, এটা হচ্ছে সেকশন, এটা একটা সেকশন। তাহলে আমরা কি এখানে দেখতে পাচ্ছি যে বাইপারটাইট হওয়ার মানে কমপ্লিট বাইপারটাইট হওয়ার কি যোগাযোগ? কমপ্লিট বাইপারটাইট হওয়ার যে প্রথমত তোকে এটাকে দুটো পোর্শনে ভাঙতে হবে। একটাকে আমি নাম দিলাম এ, এটাকে একটা নাম দিলাম বি, দুটো পোর্শনে ভেঙে গেল। এবার এভরি ভার্টেক্স অফ এ ইজ কানেক্টেড টু এভরি ভার্টেক্স অফ বি, এটা। এবং এ আর বি এর ভেতরে কোনো এজ তৈরি হবে না, মানে এ এর ভেতরে এরকম, বি এর ভেতরে এরকম কোনো এজ তৈরি হবে না। তো এই কন্ডিশন স্যাটিসফাই করলে এটা হতে পারে, ঠিক আছে? তাহলে এখন এটা যদি দুটো আলাদা আলাদা ভার্টেক্স আমরা ডিভাইড করতে পারছি, তার মানে এটা বাইপারটাইট, কোনো অসুবিধা নেই। কিন্তু এভরি ভার্টেক্স অফ দ্য লেফট সেট, আমি এটাকে বাঁ দিকেরটাকে আমি লেফট সেট বলি, তাহলে ডান দিকের প্রত্যেকটা ভার্টেক্স, এভরি ভার্টেক্স অফ দ্য লেফট সেট, সেটা কানেক্ট করবে ডান এভরি ভার্টেক্স ইন দ্য রাইট সেট, ঠিক? এভরি ভার্টেক্স ইন দ্য লেফট সেট ইট কানেক্টস টু এভরি ভার্টেক্স অফ দ্য রাইট সেট, কিন্তু সেটা এখানে নেই, ফলে ইট ইজ নট কমপ্লিট, ঠিক আছে? বাইপারটাইট মানে দুটো পোর্শন, ঠিক আছে? দুটো বাই মানে দুই, পার্টাইট মানে পার্ট, মোটামুটি পার্ট পোর্শন এরকমই দাঁড়ায়। যাই হোক, তাহলে এখান থেকে আমরা পরবর্তী সেকশনে যাচ্ছি, যে সেকেন্ড পার্ট, এটাকে আমরা 3 নম্বর নাম দিচ্ছি, থার্ড, সরি। তাহলে এবার আসছি আমরা কমপ্লিট কে পার্টাইট। এবার আমরা এতক্ষণ বাইপার্টাইট করলাম, মানে দুটো পার্ট। এবার এখানে যদি কে খানা পার্ট হয়, তাহলে সেটা কেমন হবে? তো এখানে এখানে আমরা বলছি n1, n2, n3 ডট nk with v equals to v1 plus v2 plus dot plus vk, যেখানে vi equals to হচ্ছে ni, যেখানে i হচ্ছে 1 2 ডট k। এটাকে আমি বলছি uv, যেখানে u belongs to vi এবং v belongs to vj, যেখানে i not equals to j। তবে এই গ্রাফটা হবে, কারণ সেম বাইপারটাইট বলেছে না, মানে মানে বাইপারটাইট না, পার্টাইট বলেছে, মানে পোর্শন আছে। এবার দাদা, হ্যাঁ, তাহলে ওই যে K33 যেটা করলে, ওটা কিভাবে বাইপার্টাইট হলো কমপ্লিট বুঝতে পারছি না। মানে ওটা তো এস এর যে প্রথম ভার্টেক্সটা, ওটা তো টি এর প্রত্যেকটা ভার্টেক্সের সাথে কানেক্টেড না। কমপ্লিটলি। ও, আমি ছবিটা এক্স্যাক্টলি ছবিটা একটু ভুল আছে, এইখানে এটা কানেক্ট হবে, এটা মিস গেছে, চল, ঠিক আছে।
ঠিক আছে। হ্যাঁ, এটা মিস গেছিল। তুই এই দুটোই বলছিলি তো, কানেক্ট নয় একদম হ্যাঁ কারেক্ট। ওটাই হ্যাঁ, বলছি। হ্যাঁ, এই দুটো মিস গেছে, এটা কানেক্ট করতে হবে, ছবিটা একটু ভুল ছিল, সরি, প্রিন্টিং মিস্টেক আর কি। তো এখানে আমরা দেখছি ই ইউ ভি, ইউ বিলংস টু ভি আই, ভি বিলংস টু ভি জে, আই নট ইকুয়ালস টু জে। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে ভি, এরা সামেশন, এরা মানে সমস্ত এজের কালেকশন, সেটা হচ্ছে এন আই, আই ইকুয়ালস টু 1 থেকে কে। আর ই হচ্ছে, সেটা হচ্ছে এন আই এন জে, যেখানে হচ্ছে আমাদের আই লেস দেন জে। এটা ম্যাথমেটিক্যাল নোটেশন। এই পুরো কন্ডিশন স্যাটিসফাই করে আমরা বলি কমপ্লিট কে বাই পার্ট, কে পার্টাইট গ্রাফ। যে কে এখানে আমাদের ভার্টেক্স আছে আলাদা আলাদা, ভার্টেক্সের কালেকশন আছে, প্রত্যেকের ভেতরে এন আই খানা করে সেট এলিমেন্ট আছে। এভাবে ই হচ্ছে ইউ ভি, ইউ বিলংস টু ভি আই, ভি বিলংস টু ভি জে, আই নট ইকুয়ালস টু জে। এখানে ভি হচ্ছে এন আই এবং ই হচ্ছে, এখানে এজটাকে আমরা ইউভি নিয়েছি, যে একটা ভিআই থেকে যখন ইউটা আসবে তখন সেই ভিআইটা থেকে আর ভিটা আসবে না, স্মল ভিটা আসবে না, ঠিক আছে, অন্য একটা ভি থেকে আসবে, তবে এটা এজ তৈরি হবে, ঠিক আছে। কারণ পার্টাইড মানে মানে পার্টিশন, এই যে আমরা বলি পার্ট, এখানে রিলেশনটা কি যে আমরা পড়লাম, সেখানে একটা নিজেদের মধ্যে কোনোভাবে কানেক্টেড নয়, কানেক্টেড অন্যটার সাথে, সেটাই এখানেও তাই, ঠিক আছে। এখানে লেখা হয়েছে এখানে এজ এর কতগুলো এজ থাকবে সেভাবে ডিফাইন করা হয়েছে। আই লেস দ্যান জে নেওয়ার কারণ হচ্ছে এখানে আই লেস দ্যান জে, কারণ আমি 2 3 3 4 4 5 এভাবে করব, ঠিক আছে, আমরা সবসময় এভাবে করবো 6 5, এটা তো হয় না, কারণ বড়টা যদি না থাকে, আমি যদি এখানে আই যদি লেস দ্যান জে না করে জে লেস দ্যান আই করি, তো দেখা গেল বড়টা নেই, দেখা গেল 1 থেকে 8 অব্দি আছে। এবার আমি বলছি 2 1 3 2 4 3 5 4 6 4 6 5 7 6 8 7 9 8, এখন 9টা কোত্থেকে আসবে, 9টা নেই, ঠিক আছে, বলে 1 থেকে 8 অব্দি নিচ্ছি, ফলে 9টা নেই, ফলে এই জন্য আইটা লেস দ্যান জে করা হয়েছে, যে ছোটটা থেকে বড়টা, এই যেটা 1 থেকে 2 2 3 3 4 5 6, ঠিক আছে, 4 5 5 6 6 7 7 8, এভাবে 2 1 3 2 4 3 এভাবে নয়, কারণ এই ক্ষেত্রে আমি 8 গিয়ে পৌঁছানোর পরে 9 8 হয়ে যাবে, 9টা মানে থাকবে না, ফলে এই জন্য এজটাকে একটা মোনোটন ইনক্রিজিং প্যাটার্নে বানানো হয়েছে 1 2, এই জন্য আমরা একটা অর্ডারিংও পাই 1 2 3 4 5, এভাবে আমরা অর্ডার করি সবসময়, অ্যাসাইনমেন্টেও আমরা তাই করতাম, সবসময় একটা অর্ডারিং দেওয়া হয়, যে 1 2 3 4 5 6, যখন আমরা ছোটবেলাতে ছবি আঁকতাম ট্রায়াঙ্গেলের 1 2 3 এভাবে আমরা নাম দিতাম, এটা তো গ্রাফই ছিল, কিন্তু নামকরণটা কেন এভাবে দেওয়া হতো, বিকজ একটা মোনোটন ইনক্রিজিং প্যাটার্ন যাতে থাকে, কারণ যে একদম শেষে গিয়ে বড়, তার থেকে বড় তো কিছু পাওয়া যাবে না, তাই এখানে লেস দ্যান সাইনটা দেওয়া হয়েছে। আর এখানে তো ভার্টেক্স এর সামই হবে, এখানে তো আর কিছু করার নেই, এটা স্বাভাবিক ব্যাপার, ভার্টেক্স এর সাম। এরপর আসছে 4 নম্বর, হাইপার কিউব, বা আমরা এখানটাকে বলবো হচ্ছে কিউএন, ঠিক আছে, কিউএন। কিউএন has as its vertex set all 0,1 sequences of length n, and thus c equals to 2 to the power n। এটাকে পুরো কালারটাকে আমাকে বদলাতে হবে। qn has as its set set all 0 1, ঠিক আছে, 0 and 1 sequences of length n, 0 1 sequences of length। এইটার সাথে তোদের ওই তুই মনে করবি নেটে একটা প্রবলেম আছে যে ন্যাচারাল নাম্বার থেকে 0 1 কতগুলো সিকোয়েন্স ড্র করা যাবে, তাই না, ওই আইডিয়াটাই কিন্তু এই সেটটা থেকে আসে, ঠিক আছে, ওই আইডিয়াটাই আসে।
যে 0 1 থেকে ন্যাচারালি আবার কতগুলো সিকোয়েন্স ড্র করা যাবে। আবার মোনোটোন ইনক্রিজিং ডিক্রিজ, এই যে নেটের কোশ্চেনে বিখ্যাত কোশ্চেন এটা নেটের। তো কেন আসে এটার আইডিয়াটাও কিন্তু আমাদের গ্রাফ। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে হাইপার কিউব। যে হাইপার কিউব এটা পড়ে, হাইপার কিউব পড়েছিস বোধহয় নাকি? সিলেবাসে ছিল হাইপার কিউব, কিউবের হাইপার করি না। ডেফিনেশন। আচ্ছা এবার আমরা বলবো যে ইউভি বিলংস টু, আমি বলছি we said uv belongs to e if the sequences u and v differ at precisely one location. যেমন এটা কি বোঝাতে চাওয়া হচ্ছে, যে আমি বলছি যে Q1 এটা হচ্ছে 0 1, ঠিক আছে? আমার চারখানা আছে, তাহলে চারখানা কি কিভাবে হতে পারে? 0 0 0 1 1 0 1 1, এটাই হয়, তাই না? 0 0 0 1 1 0 1 1, তো এটা 0 0, এটা 0 1, এটা 1 0, এটা 1 1, ঠিক আছে? এভাবে আকার এবার তুই বলবি দাদা অর্ডারিং কোথায়? না, অর্ডারিং আছে, যে ভালো করে 0 0 1 0 1 1 0 1 আবার 0 0, অর্ডারিং আছে। এই দিক থেকে দেখলেও আছে। কেন আমি 0 0 0 1 1 0 এখানেও 1 1 কেন লিখলাম না? তাহলে গ্রাফের ছবিটা আঁকতে অসুবিধা হয় কিছু না, ঠিক আছে? কারণ 0 এর সাথে 1 0 কানেক্টেড আছে, তাহলে এই কানেকশনটাই হবে। তাহলে এটাকে আমরা বলবো Q2, ঠিক আছে? Q2। তাহলে এখানে তুই লক্ষ্য করবি যে ইউভি যে এজটা, if the sequence will differ at precisely one location, ঠিক আছে? এটা তাহলে ইউভি কখন ইতে থাকবে? যখন সিকোয়েন্স অফ ইউভি ডিফার এট প্রিসাইজ ওয়ান লোকেশন। প্রিসাইজ ওয়ান লোকেশন, এখানে প্রিসাইজ লোকেশনটা হচ্ছে এই জায়গাটা 0 0 0 1 1 1 1 0, এটা হচ্ছে ডিফার হয়ে গেল। কারণ তুই এখানে পুট করতিস কি 0 0 0 1 1 0 1 1, কারণ তুই এখানে 1 0টা পুট করতিস। কিউবিক মানে হাইপার কিউবে সেটা নয়, এখানে বলেছে প্রিসাইজ ডিফার প্রিসাইজলি ওয়ান লোকেশন, একটা লোকেশন এটা একদম সম্পূর্ণ বদলে যাবে। মানে 0 0 0 1 1 1 1 0, এখন তোর মনে হবে আহা তাহলে একটা ডিফারেন্ট তৈরি হলো, কারণ আমি 0 0 0 1 1 0 1 1টা লিখিনি, কিন্তু আমি এই প্রসেসে আসিনি, আমি এই প্রসেসে গেলাম, এই প্রসেসে গেলাম, ঠিক আছে? বা তুই এইভাবেও দেখতে পারিস, এই প্রসেসে এলি, এই প্রসেসে এলি, ফলে 1 1 থেকে 0 0 তে আসতে দুটো এটা ইউজ করতে হচ্ছে। এটা হচ্ছে প্রিসাইজ গ্রাফ, ঠিক আছে? যেটা এখানে আমরা বলেছি ডিফার অ্যাট প্রিসাইজলি ওয়ান লোকেশন। আমরা আরেকটা দেখি, কিউব দেখি, স্কোয়ার দেখলাম যেহেতু। কিউব আঁকাটা বড় চাপের। একটু নিয়ে দিকে দরকার। এই হচ্ছে আমাদের লোকেশন। তাহলে এখানে আমরা তিনটে পাচ্ছি 0 0 0 1 0 0 1 1 0 1 1 1 0 1 1। আচ্ছা 0 0 থেকে এখান থেকে এই দিক দিয়ে যাচ্ছি না, আমরা এখানে ব্যাক করে আসতে হবে। তাহলে 0 0 0 0 1 0
0 1 1। দেখ এবার এবার তুই ফরম্যাটটা দেখ এইভাবে এইভাবে। দেখ এখানে একটা গেল, দুটো উঠলো, তিনটে গেল, এখানে একটা গেল, দুটো গেল, তিনটে গেল, সব জায়গায় তাই হচ্ছে কিন্তু। এখানে 0 1 1 আছে, এখানে 1 1 1 আছে। ঠিক আছে, আমি বলছি না তোকে এক্ষুনি গ্রাফ ড্র করতে পারতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। 0 0 0 1 0 0 1 0 0, তারপরে এখানে আসবে 1 0 1। ঠিক আছে, 1 0 1, আর এখানে আসবে হচ্ছে 0 0 1। দেখো সব কটা স্যাটিসফাই হবে। 0 0 1, এখানে 1 0 1, এখানে 1 1 1, এখানে 0 0 1 ছিল, এখানে 1 0 1 এলো, কারণ এখানে একটা 1 ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, যদি কোঅর্ডিনেট ওয়াইজ দেখিস খুব ভালো হবে। যদি এখানে গ্রাফটা যদি কোঅর্ডিনেটে পুট করে দেখিস যে এটা হচ্ছে অরিজিন দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, 1 ইউনিট ডিস্টেন্সে, তাহলে তো গ্রাফটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে ছবিটা আঁকা হলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের Q3। ঠিক আছে, এগুলোকে আমরা বলছি হাইপার কিউব, যেহেতু সবই কিউব। ঠিক আছে, সবাইতেই যেহেতু কিউব আছে, এটা না পঙ্গু হয়েছে কেন, সোজা করা যায়। আচ্ছা, এই গেল এইখানে। এরপরে আমরা দেখতে পারি হচ্ছে পাথ। এটা ছিল 4 নাম্বার, এরপরে আমরা আসছি হচ্ছে পাথ। তাহলে পাথ PN in graph consists of a sequence U1 U2 UN of distinct vertices with UI এবং UI plus 1 belongs to E for all I. The length of the path is the number n minus 1 of edges UI এবং UI plus 1. কি বলতে চাইছে, একটা পাথ হচ্ছে in graph consists of sequence U1 U2 of distinct vertices. The length of the path is the number n minus 1 of the edges UI এবং UI plus 1. মানে সহজ কথায় যারা আমরা যেটা পাথ বলতে আমরা যেটা বলছি, যে আমরা বলছি যে U1 U2 U3 চলতে চলতে UN, U1 U2 U3 UN minus 1 UN.
এটা হচ্ছে আমাদের pn, ঠিক আছে? এখানে কি বলতে চাইছি যে প্রত্যেকটা সিকোয়েন্স পাথ pn in graph consist of a sequence u1 u2 un of distinct vertices with ui এবং ui plus 1 belongs to e for all I. The graph, the length of the path is the number n minus 1 of the edges ui plus 1. এখানে সিকোয়েন্স গুলো পরপর আছে, প্রত্যেকটা সিকোয়েন্সটা কি ভার্টেক্সের সিকোয়েন্স অফ ভার্টিসেস, ডিস্টিংক্ট ভার্টিসেস, এবং প্রত্যেকটা ভার্টিসেস আমি কানেক্ট করলাম। তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে পাথ। লেন্থ অফ দ্য পাথ কত? যে n মাইনাস, কারণ স্বাভাবিকভাবে যখন আমরা বলি যে আমার কাছে এটা হচ্ছে আমাদের গ্রাফ, এটা হচ্ছে আমাদের গ্রাফ, তারপর আমি এখান থেকে এইটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, তো এটা আমাদের এটা কিছুটা গ্রাফ, ঠিক আছে? তাহলে এখন এখানে আমি কতগুলো, এখানে ভার্টেক্স কতগুলো পাবো? 4টে। আর এজ কতগুলো পাবো? এজ সবসময় ভার্টেক্স এর থেকে 1 কম হয়, ঠিক আছে? কারণ দুটো ভার্টেক্স নিয়ে যেহেতু আমরা একটা এজ বানাই, তাই সবসময় নাম্বার অফ এজেস ইজ 1 লেস দ্যান দ্য নাম্বার অফ ভার্টেক্স, ঠিক আছে? যদি ভার্টেক্স আমার কাছে থাকে 10টা, তাহলে এজ তৈরি হবে 9টা, সেটা এখানে বলা হয়েছে, ঠিক আছে? সেটা আমার কাছে বলা হয়েছে। যেমন আমি এটা তৈরি করি, ঠিক আছে? এটা তো লুপ তৈরি হচ্ছে না, সেলফ লুপ। এখানে এটা বাদ দিয়ে দিলাম, ঝামেলা শেষ। যেমন আমার কাছে ভার্টেক্স কত আছে? 4টে। কতগুলো এজ তৈরি হচ্ছে? 3টে, ঠিক আছে? এখানে লুপ কনসিডার করছি বলে সেই জন্য আমাদের কাছে ভার্টেক্সের সংখ্যাটা বেড়ে গেল, ঠিক আছে? এখানে আমরা অনেকে বলতে পারে এইটা গ্রাফে তো এই দেখো 4টে ভার্টেক্স 4টে এজ, না, এখানে একটা ছোট্ট সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা এখানে এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সের লুপ বানিয়ে নিয়েছি, লুপ। ফলে এই কারণে এটা একটা কমপ্লিট লুপ তৈরি হয়েছে, ফলে কি হয়েছে, এইটা একটা নতুন ভার্টেক্স, ঠিক আছে? কিন্তু যেটা ওভারল্যাপ করছে পুরনো ভার্টেক্সের সাথে। এটা একটা নতুন ভার্টেক্স, কিন্তু সে ওভারল্যাপ করছে পুরনো ভার্টেক্সের সাথে, ফলে ভার্টেক্সের সংখ্যা বাড়েনি, কিন্তু ওভারল্যাপিং এর জন্য একটা ভার্টেক্স যেন এক্সট্রা রয়েছে সবসময়, ঠিক আছে? কারণ সেই ভার্টেক্সটা ওভারল্যাপ করে যাচ্ছে প্রথম ভার্টেক্সের সাথে, এই ভার্টেক্সটা ওভারল্যাপ করছে প্রথমটার সাথে। লুপ তৈরি হলো, লুপ থেকে একটা জিনিস তৈরি হয়, সেটাকে আমরা বলি যে সার্কিট। এই সার্কিট, আচ্ছা, বলছে হাইপার কিউবে যেটা ভার্টেক্সের সংখ্যা তো 2n হচ্ছে, তার মানে এজের সংখ্যা n ইন্টু 2n/2 হবে। ভার্টেক্সের সংখ্যা যত, এজের সংখ্যা তার থেকে 1 কম। কিন্তু এখানে তো দেখো একটা ভার্টেক্সের সাথে তো মানে n যত তটা তার এজ কানেক্টেড থাকছে, মানে কিউবের হ্যাঁ, ক্ষেত্রে একটা এবার ভার্টেক্সের সাথে 3টে। এক্স্যাক্টলি ঠিক কথা। তাহলে এখানে অ্যাকচুয়ালি কিন্তু এজের সংখ্যা তাহলে কতগুলো হওয়া উচিত? যে প্রথমটার এজ কতগুলো? প্রথমটার এজ 1খানা, এইটার এজ হচ্ছে 1খানা। দ্বিতীয়টার এজ কত? 4টে। 4টে। আর এটার তাহলে 12টা, মানে n ইন্টু গুড। 2n/2। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলতে পারছি, এটা জেনারেল ফর্মুলা যদি আমরা ডিফাইন করি, এখানে ভার্টেক্স আছে, তো তাহলে যে আমি এখানে টু টু দি পাওয়ার, এখানে কতগুলো ছিল? এনটা ছিল হচ্ছে 4টে, ওকে? তাহলে টু টু দি পাওয়ার 0 1 সিকোয়েন্স অফ লুপ। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 4, ওকে? তাহলে এখানে সংখ্যাটা n ইন্টু টু টু দি পাওয়ার n-1 জেনারেল, হ্যাঁ, জেনারেল সংখ্যাটা। এবার তুই যদি এখানে এনটাকে পুট করিস, যে এন কে তুই পুট করলি 2, তুই কত পাবি? ওপরে 2 - 1 আছে 2, তাহলে আর এখানে 2, 4 পাবি, তাহলে তুই প্রথমটা পেয়ে যাচ্ছিস, ঠিক আছে? এখানে যেমন এখানে দেখ না 2 আছে, তো 0 0, তাই না? 0 0 0 1 1 0 1 1, তাহলে দুটো দুটো করে আছে। এখানে যদি 2 পুট করে, সেখানে 2 পুট করে 2 2 - 1, দ্যাট ইজ 2 ইন্টু 2, তাহলে 4।
ঠিক আছে? সিমিলারলি এখানে যদি 3 পুট করিস, 3 পুট করিস তাহলে 4 আর এখানে 3 12 হয়ে যাচ্ছে। যদি 1 পুট করিস তাহলে কত হবে? 1 একই হবে। 1 ইনটু টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইজ 0। ঠিক আছে? তাহলে স্যাটিসফাই করছে এই ফর্মুলাটা। হুম। ঠিক আছে? সেলফ লুপটাও চলে আসছে এর মধ্যে, মানে এই যে লুপটা কমপ্লিট হচ্ছে কিউবিক এর ক্ষেত্রে সেটা এখানে চলে আসছে। এই সার্কিট Cn is a sequence of distinct vertices u1 u2 dot un with আচ্ছা, তাহলে সার্কিট সেটা হচ্ছে আমাদের যে Cn is a sequence of distinct vertices u1 u2 dot un with ui plus 1 belongs to e। এই প্লাস 1 হওয়ার জন্য কিন্তু এটা লুপ তৈরি হলো। ঠিক আছে? যেখানে i হচ্ছে 1 2 ডট n minus 1 and ui un u1 belongs to e। The length of Cn is the number in vertices and edges। The length of Cn is the number n of vertices and edges। কিরকম ভাবে আসবে সেটা হচ্ছে যে আমি ধর শুরু করলাম এখান থেকে, এটা হচ্ছে আমাদের u1, এটা হচ্ছে আমাদের u2, এটা হচ্ছে আমাদের u3, এটা হচ্ছে আমাদের u4, এটা হচ্ছে আমাদের u5, এটা হচ্ছে আমাদের u6, এটা হচ্ছে আমাদের u7, এটা হচ্ছে আমাদের u8। কারণ এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে আমাদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে যে ui প্লাস 1, মানে আমি শুরু করছি ইউআই দিয়ে এবং তারপরে আরেকটা অবধি কমপ্লিট করছি এবং ইউএন এবং ইউ1 বিলংস টু এটা। এখন ইউএন ইউ1 মানে কি, যখন আমি এনে গিয়ে পৌঁছাবো, দ্যাট ইজ এখানে আমরা পৌঁছালাম হচ্ছে ইউ8 এ, আমরা ইউ8 এ পৌঁছালাম, তখন ইউ8 আর ইউ1ও একটা এজ হবে। ঠিক আছে? এটা হচ্ছে ইউ2, এটা হচ্ছে 3 4 5 6 7 এবার চলছে। তাহলে ইউ1 ইউ2 ইউ3 ইউ4 ইউ5 ইউ7 ইউ8 ইউ1, এখন এইটা থাকতে হবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা ইউআই এবং ইউআই প্লাস 1 প্রত্যেকটা একটা অ্যাকচুয়ালি এজ হবে। ঠিক আছে? এবং লাস্টে গিয়ে এই ইউএন এবং ইউ1টাও এজ হবে। এটা কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে সার্কিট। আচ্ছা, এরপরে এটা এগুলো অবধি থাকা যাক, সার্কিট অবধি। আর এখানে আরো কিছু গ্রাফ আছে কিন্তু আমরা এই মুহূর্তে ইন্টারেস্টেড নই। বলছি এরপরে সেকশন, এটা গেল আমাদের এখানে সেকশন কমপ্লিট হয়ে গেল। একটা সেকশন, দুটো সেকশন হয়েছে, 3 নম্বর সেকশন। পার্ট 3, এগুলো পার্ট 2 নাম দিয়ে দিই, পার্ট 2।
এটা হচ্ছে আমাদের পার্ট 1। বলছি আমরা যদি ইউভি বিলংস টু ই হয়, we call u and v neighboring or adjoining or adjacent যদি আমরা এটা বলি, স্বাভাবিক ব্যাপার। আমি ইউভি একটা এজ পেয়ে যাচ্ছি, তাহলে ইউ আর ভি কি বলো, নেইবারিং বা অ্যাডজাসেন্ট ভার্টিসেস। এবার আমরা বলছি যে ইফ ইউ বিলংস টু ভি হয় আর কে বিলংস টু ই হয়, উইথ উইথ ইউ বিলংস টু কে, তাহলে আমরা কি বলবো? তাহলে ইউ ভিতে আছে, কে ইতে আছে, এবং কে ইতে আছে কেমন ভাবে, সমস্ত ইউ যখন কে তে আছে এইভাবে। তাহলে আমরা বলবো হচ্ছে যে ইউ আর কে, ইউ অ্যান্ড কে আর ইনসিডেন্ট, and that u is an end vertex of k. Is an end vertex of k. তাহলে আমরা বলবো এটা ইনসিডেন্ট and u is called the end vertex of k. ঠিক আছে, কে হচ্ছে একটা এজ এবং ইউ একটা ভার্টেক্স এবং কে একটা এজ, যেখানে ইউটা এজের ভেতরেই আছে। তাহলে আমরা ইউ আর কে কে বলবো ইনসিডেন্ট and u is the end vertex of k। এটা এভাবে নাম দেওয়া হলো, ঠিক আছে, আর কিছু কাজ করা হয়নি। এবার নাম দিয়ে দিচ্ছি, এটাকে 2 দিচ্ছি, এখানে 3 নম্বর দিচ্ছি। 3 নম্বর বলছি যে যদি টু এজেস কে and l incident if they have a common end vertex, ঠিক আছে, দ্যাট ইজ কে ইন্টারসেকশন এল হচ্ছে আমাদের নন এমটি, ঠিক আছে, কে ইন্টারসেকশন এল হচ্ছে আমাদের নন এমটি। তাহলে এটা হচ্ছে আমরা এখন জাস্ট শুধুমাত্র জিনিসগুলোকে এস্টাবলিশ করছি কি মানে দ্বারা। তাহলে আমরা বলছি দুটো এজ আছে কে আর এল, সেটাকে আমরা বলছি ইনসিডেন্ট। কখন? যখন তাদের একটা কমন ভার্টেক্স থাকবে, মানে কে এবং এল ওই এজ দুটো ইন্টারসেক্ট করবে, সিম্পল হিসাব, ঠিক আছে। প্রচুর ছবি আমাদের কাছে রয়েছে, এইটা এটা এটা দুটো এজ কমন ভার্টেক্স, প্রচুর রয়েছে, প্রচুর বক্তব্য রয়েছে। আচ্ছা আচ্ছা, নোটেশন আমরা বলছি the set of neighbors of u belongs to v by n of u and call du equals to n of u mod the degree
এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ডিগ্রি খুব কাজে লাগে। তাহলে আমরা বলবো ইউ বিলংস টু ভি, the set of neighbors of u belongs to be defined by nu and called du হচ্ছে degree of u। তাহলে আমরা বলছি the vertex u is said to be isolated if du or ঠিক আছে। The vertex u is said to be isolated যদি ডিউটা ডিগ্রিটা যদি 0 হয়। আচ্ছা, এখন এইটা এগুলো জাস্ট করতে আন্ডারস্ট্যান্ড কিছু নেই। আমরা কথাগুলো সব কাটা কাটা আসছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। ইউভি বলছি ই থেকে আসছে, তাহলে ইউভি হচ্ছে এজ, তাহলে ইউভি কে আমরা কি বলবো? নেবারিং বা অ্যাডজাসেন্ট ভার্টেক্স। এখন একটা ভি থেকে আসছে, একটা ভার্টেক্স সেট থেকে আসছে, কে এজ কে হচ্ছে একটা এজ এবং ইউটাকে সে কন্টেন করে, মানে একটা এজ যেটা ইউ নিয়ে তৈরি হয়েছে, একটা এজ যার ভার্টেক্সে ইউ আছে, তাহলে এরকমকে আমরা বলবো ইনসিডেন্ট এবং ইউ ইজ অ্যান এন্ড ভার্টেক্স অফ কে। ঠিক আছে, ঠিক আছে, ইউটাকে আমরা বলবো এন্ড ভার্টেক্স। তাহলে টু এজ, কারণ দেখ একটাই এজ পাওয়া গেছে, মানে এখানে এন্ড ভার্টেক্স বলার কারণটা হচ্ছে তাহলে এরকম, মানে বিভিন্ন রকমের ছবি হতে পারে, তাহলে আমি এরকম একটা ছবি আঁকলাম যেখানে এটা হচ্ছে আমাদের কে, এটা হচ্ছে আমাদের ইউ। ঠিক আছে, তাহলে কে এখানে আর কি যদি ইনফরমেশন নেই, ফলে ছবিটা এতটাই হবে। ঠিক আছে, ছবিটা এতটাই, যেহেতু আর কিছু বলেনি এখানে, এখানে ভি বলেনি যে ভি আর একটা এজ হতেই পারে, ভি একটা এজ। ঠিক আছে, ভি একটা এজ, তাহলে ইউ হচ্ছে এন্ড ভার্টেক্স, ভিটাকেও আমরা বলতে পারি কে এর এন্ডে আসে, কিন্তু অন্য কারোরও সাথে রয়েছে। মানে ছবি, মানে আপাতত যে বক্তব্যটা আমরা লিখি তার রেসপেক্টে ছবিটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের কে। ঠিক আছে, এরপরে আমরা বলছি দুটো এ আছে কে এবং এল, যখন ইনসিডেন্ট, স্বাভাবিক ব্যাপারে এইটা হচ্ছে আমাদের ইনসিডেন্টের ছবি, এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, এর কমন একটা ভার্টেক্স আছে স্মল ভি, কমন একটা ভার্টেক্স আছে, এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট। ইন্টারসেকশন নন এমটি দেওয়া আছে দুটো এজে। তারপরে বলছি দ্য সেট অফ নেইবারস। এবার আমার কাছে একটা ছবি রয়েছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের, তাহলে ইউ ভি এটা একটা এজ, আবার ইউ ডাব্লিউ এটাও একটা এজ। তাহলে আমি কি বলবো? ভি আর ডাব্লিউ হচ্ছে আর নেবারস অর অ্যাডজাসেন্ট অফ ইউ, তাই তো? এটাই আমরা বলবো প্রথম ডেফিনেশন থেকে অ্যাডজাসেন্ট অফ ইউ। তাহলে এখন ডিগ্রি অফ ইউ মানে কি? ডিগ্রি অফ ইউ মানে হচ্ছে দুটো নেবার আছে, তাই ডিগ্রি অফ ইউ হচ্ছে দুটো। ঠিক আছে, দুটো নেবার আছে। এবার যদি বলি একটাই শুধু ইউ বসে আছে আর কেউ নেই, তাহলে এটা কি ডি অফ ইউ আইসোলেটেড, কারণ কোনো নেবার নেই, কোনো নেবারিং পয়েন্ট নেই। ঠিক আছে, ফলে এ একাই আছে, ফলে এটা আমরা বলবো আইসোলেটেড, সিম্পল হিসাব। ঠিক আছে, এইখানে আমরা বলছি কমন ছবি এইটা, এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে ইউ, কমন ছবি। এখানে আমরা বলছি এটা হচ্ছে কে, এটা হচ্ছে ইউ, এখানে আমরা বলছি এটা ইউ ভি। ঠিক আছে, এইগুলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নোটেশনাল কারসাজি এবং বক্তব্য। তাহলে এখান থেকে 4 নম্বর দিয়ে, এখানে নোটেশন তো দেওয়াই হয়েছে, নতুন ডেফিনেশন লেখা হয়েছে 4 নম্বর দিয়ে। এটা গেল। এখানে 5 নাম্বার আসছি। 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে তাহলে ভি এর হচ্ছে এন খানা এলিমেন্ট আছে, ই এর এখানে আমাদের কিউ খানা এলিমেন্ট আছে, তাহলে উই কল এন the order and q
the size of the graph. ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য যে আমাদের কাছে ভার্টেক্স কতগুলো আছে, এন খানা। তাহলে ভার্টেক্সটাকে আমরা কি বলবো, গ্রাফটার অর্ডার। আমাদের কাছে এজ কতগুলো আছে, কিউ খানা। তাহলে কিউটাকে কি বলবো, গ্রাফটার সাইজ। ঠিক আছে, তাহলে ভার্টেক্স এর সংখ্যাকে আমরা বলি অর্ডার, এবং এজের সংখ্যাকে আমরা বলি হচ্ছে সাইজ। ভার্টেক্স এর অর্ডারকে আমরা বলি, ভার্টেক্স এর অর্ডারকে আমরা বলি গ্রাফের অর্ডার, এবং এজের অর্ডারকে মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এজেস সেটাকে আমরা বলি গ্রাফের সাইজ। এইভাবে আমরা পুরো জিনিসটাকে পাই। ঠিক আছে, আচ্ছা আমরা আসছি এরপরে আইসোমরফিক গ্রাফস। আইসোমরফিক গ্রাফ, তাহলে আমার কাছে একটা গ্রাফ আছে ভি ডাব্লিউ, ভিই, আর একটা গ্রাফ আছে আমাদের কাছে ভি ড্যাশ ই ড্যাশ। দুটো গ্রাফ আছে আমাদের কাছে। তাহলে এদেরকে আমরা বলবো আর সেট টু বি আইসোমরফিক। আইসোমরফিক তার মানে নোটেশন হচ্ছে জি আইসোমরফিক টু জি ড্যাশ ইফ দেয়ার এক্সিস্ট আ বাইজেকশন। মানে সেট থিওরিটিক্যাল আইসোমরফিজমকে আমরা সবসময় বাইজেকশন বলি। এখানে জাস্ট সেট আছে, আর তো কোনো ইনফরমেশন নেই। এবং এখানে বলছে যে যদি ইউভি such that uv belongs to e if and only if phi of u, phi of v belongs to e dash। এইটা ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পেলাম, যদি ইভি এজ হয় তাহলে এদের যে ইমেজটা বাইজেক্টিভ ইমেজ সেটাও একটা এজ হবে, এটাই হচ্ছে শর্ত। ঠিক আছে, এটা বাইজেকশন ম্যাপ দরকার, আর বাইজেকশন, এবং যদি ইউভি এজ হয় তাহলে তাদের ইমেজটা ফাই অফ ইউ ফাই অফ ভি সেটাও একটা এজ হবে। এটা হচ্ছে রিলেশন। এবার এখানে একটা রিমার্ক আছে, সেটা হচ্ছে রিমার্ক, সেটা হচ্ছে যে টু কমপ্লিট গ্রাফ, two complete graphs on n vertices are isomorphic two complete graph of n vertices are isomorphic যেমন ধর ধর একটা, আমরা এখানে একটা এক্সাম্পল দিতে পারি। সেটা হচ্ছে K22 bipartite C4 equals to Q2। C4 কি, C4 হচ্ছে সার্কিট, Q2 হচ্ছে আমাদের হাইপার কিউব। ঠিক আছে, তাহলে এবং এখানে আমরা যে বাইপার্টাইট 22, 22 C4 এবং Q2 এর ছবি তিনটে আঁকতে পারবি। এই ছবি তিনটে এঁকে দেখতে পারবি যে এরা আইসোমরফিক কেন। আমরা তো সবকটাই ছবি আলোচনা করেছি। C4 মানে হচ্ছে কিউবিক, Q2 হচ্ছে আমাদের, C4 মানে হচ্ছে সার্কিট, Q2 হচ্ছে কিউবিক, আর K22 হচ্ছে কমপ্লিট বাইপার্টাইট।
এই তিনটে ছবি এঁকে দেখতে পারবি যে এরা তিনটেই আইসোমরফিক হচ্ছে কিনা? ছবিটা আঁক, এঁকে আমাকে দেখা, গ্রুপে পাঠা, মানে এঁকে আমাকে গ্রুপে পাঠা, আমি দেখে দিচ্ছি। K22C4 কিউট। হ্যাঁ, K2, Q2 আর C4 এরা কি আইসোমরফিক? এবার এটা এটা দেখো, তো ছবি তো এখান থেকে তুই যেটা আঁকলি সেটা হচ্ছে K2 ছবি হচ্ছে, এটা রয়েছে, এটা হচ্ছে আমাদের K2 ছবি, তাই না? K22 is K2। আর Q2 ছবি তো অলরেডি আমরা এঁকে রেখেছি, 0 0 1 0 0 1 1 1। এটা এটা আমাদের C4 এর ছবি, তাই তো? আমরা এঁকে রেখেছিলাম C4। এটা Q2 তো, আচ্ছা C4 তো কিউবিক, সরি C4 তো সার্কিট, সরি সরি সরি। আমরা Q2 এর ছবি কোনটা জানো? Q2 হচ্ছে আমাদের হচ্ছে এটা, হ্যাঁ এটা Q2 এর ছবি, Q2। আর C4 হচ্ছে আমাদের সার্কিট, সার্কিট মানে হচ্ছে একদম ক্লোজ লুপ, 1 2 3 4, তো একই রকমের দেখতে আসবে। এটা হচ্ছে আমাদের C4, ঠিক আছে? তাহলে এখন এরা কি আইসোমরফিক? আইসোমরফিকের জন্য কি চাই? আইসোমরফিকের জন্য কি চাই? যে বাইজেকশন চাই প্রথমত। আগে সবার আগে চেক করো বাইজেকশন এজের সংখ্যা সেম কিনা, এটা চেক করতে হবে। ভার্টেক্স এর সংখ্যা এখানে 4টে আছে, এখানেও 4টে আছে, এই 4টে আছে, ভার্টেক্স সংখ্যা সেম। এজ এখানেও 4টে আছে, এখানেও 4টে আছে, এখানেও 4টে আছে, তাহলে ভার্টেক্স এর সংখ্যাও সেম, এজের সংখ্যাও সেম। আগে সংখ্যাগুলো সেম হবে কিনা চেক করতে হবে, যে সত্যি আদৌ ভার্টেক্স আর এজ সত্যি আছে কিনা অতগুলো। প্রথমেই বাইজেকশন ড্র করে কিন্তু কিছু আসবে না, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে এদের সংখ্যাগুলো সেম। এবার আসছি হচ্ছে যেটা এজ, সেটাই যেন ইমেজেও হয়। তাহলে আমি এখানে যদি বলছি এইটা, তাহলে এটা কোথায় যাচ্ছে? আমি বলছি এটা এখানে ম্যাপ করছে, ঠিক আছে? আমি বলছি এটা এটা এখানে ম্যাপ করছে, আমি বলছি এটা এটা এখানে ম্যাপ করছে, আমি বলছি এটা এটা এখানে ম্যাপ করছে, আসছে। তাহলে এদের মধ্যে রিলেশন তৈরি হলো। আর এখান থেকে তো এরা তো জাস্ট রোটেশনেই রয়েছে, হোমিওমরফিকও দেখাই যাচ্ছে, যে এইটা এর সাথে, এটা এর সাথে, এটা এর সাথে, এটা এর সাথে, তো আলটিমেটলি তিনজনেই কি আইসোমরফিক হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আইসোমরফিক হওয়ার জন্য সবার আগে চেক করে নিতে হবে ভার্টেক্স এর সংখ্যা আর এজের সংখ্যা সমান কিনা, সেটা হচ্ছে। তারপর দেখতে হবে এজ গুলো, তাহলে এজ গুলো কিন্তু আইসোমরফিক, মানে একটা এজ, এজটা এজ কিনা, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তো সেটা আমরা পুরোটাই চেক করতে পারছি, ফলে এইটা আমাদের একটা খুব সুন্দর কি হচ্ছে এক্সাম্পল আইসোমরফিক গ্রাফের। ঠিক আছে, এবার আরেকটা ছবি দিচ্ছি, একটা কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে, এটা
আচ্ছা, এই দুটো গ্রাফের ব্যাপারে আমরা কি বলতে পারি? এটা কি আইসোমরফিক? এদের আইসোমরফিজমের উপর কি কোনো প্রশ্ন আছে? এর জন্য আমাদের দরকার হচ্ছে এই উপরের নলেজ গুলো, যে ভার্টেক্স, এই যে ভার্টেক্স এর ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রিটা কেমন, ডিগ্রিটা ঠিক আছে কিনা, এগুলো আমাদের চেক করতে হবে। ফলে সেটাও আমাদের এখন দরকার, তবে আমরা অ্যাকচুয়ালি প্রসিড করতে পারবো। কি মনে হচ্ছে, এরা দুজন কি আইসোমরফিক? না মনে হচ্ছে, কারণ এই যে কত নাম্বার ভ্যাটেক্সটা বলবো, এই মাঝের একটা ভ্যাটেক্সের এখানে ডিগ্রি 3 আর এক্ষেত্রে 2 হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে ডিগ্রি 3-এর মধ্যে কিছু কি রিলেশন তৈরি করা যেতে পারে? আরেকটু শুধু ডিগ্রি 3 দিয়ে কি হবে? এখানে কি আছে যে জি, এটাকে যদি আমি নাম দিই জি, এটাকে নাম দিই তো এইচ গ্রাফে, তাহলে এই জি এইচ এ কতগুলো ভার্টেক্স আছে? প্রত্যেকটা ভার্টেক্স যেমন এটাকে আমি নাম দিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নাম দিলাম। এবার এই নামকরণের হিসাবে যদি আমরা প্রত্যেকটা ভার্টেক্স দেখি, তাহলে আহ, এই ভার্টেক্সটার ডিগ্রি হচ্ছে 4, তাই না? এটার ডিগ্রি 4, এটার ডিগ্রি 3, এটারও 4, এটার 3, তাই তো? আবার এইখানের 5-এর ভার্টেক্সটা হচ্ছে 1, 2, 3, 4, 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, ঠিক? আর অন্যদিকে এখানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা আসছে এখানে 4, এটা হচ্ছে 1, 2, 3, 4, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 3। তাহলে এইখানে আমরা ভার্টেক্সের ডিগ্রি পেয়ে গেলাম। এবার এই যে 4খানা ভার্টেক্স আছে আমাদের, এই 4খানা ভার্টেক্স 1, 2, 3, 4, 4টে করে ভার্টেক্স আছে দুজনেরই, ভালো করে লক্ষ্য করে, এদের ডিগ্রি হচ্ছে 4, তাই না? প্রথম জি, যখন আমরা জি নিয়ে ডিসকাস করছি, জি এর ক্ষেত্রে আমাদের কাছে ভার্টেক্স এর নাম্বার হচ্ছে 1, 3, 5 এবং 7। এই 1, 3, 5, 7 যে ভার্টেক্সটা আছে, এদের ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 4, ঠিক? অন্যদিকে যখন আমি এইচ এর জন্য ডিসকাস করছি, তখন এইচ এর ক্ষেত্রেও আমরা ভার্টেক্স গুলো পাচ্ছি কি 2, 3, 5, 6। এই যে ভার্টেক্স গুলো, এর ডিগ্রি হচ্ছে 4, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সবারই এই এই ডিগ্রি নিয়ে কোনো অসুবিধা নেই। এবার তাহলে ডিগ্রিতে এখন কোনো অসুবিধা হওয়া গেল না, কারণ এখানে ডিগ্রি 4 এবং বাকি 4টে ভার্টেক্সের ডিগ্রি 3। কিন্তু এখানে তুই যদি জি এর ক্ষেত্রে ডিগ্রি 3 ভার্টেক্স গুলো দেখিস, তুই দেখতে আচ্ছা, পাবি মানে যে সেই সংখ্যা থাকলেই হবে? মানে একের ডিগ্রি এখানে 4, মানে যে এখানে 4 না হলেও হবে? হ্যাঁ, না না না, সেটা নাও হলে হবে, সেটা আলাদা আলাদা নাম করো, হুম ঠিক হুম আছে? হুম। তাহলে এখানে 1, 3, 5, 7 ডিগ্রি 4 হলো, আর ডিগ্রি 3-এর গুলো কত আসছে? 2, ডিগ্রি 3-এর গুলো অন্য কালারে লিখি, 2, 4, 6, 8। এরা সবাই হচ্ছে ডিগ্রি 3-এর। এখানে ডিগ্রি 3 গুলো কি 1, 3, 1, 4, 7, 8। এরা হচ্ছে সবাই ডিগ্রি 3-এর। তাহলে দেখ, সবই এই সংখ্যাটা সবারই সেম কিন্তু, ঠিক আছে? সংখ্যাটা সবারই সেম। আর তুই ভালো করে লক্ষ্য করবি, একটা অর্ডারিংও আছে। যেমন ডিগ্রি 4-এর গুলো 4, 4, 4, 4, 3, 3, 3, 3। আবার এখানেও 4, 4, 4, 4, 3, 3, 3, 3। অর্ডারিং আছে, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে, ভালো, খুব সুন্দর গ্রাফ।
তো তারপর এখানে ডিগ্রি নিয়ে কোনো আইসোমরফিজমে অসুবিধা নেই। ডিগ্রি নিয়ে আইসোমরফিজম মানে সবকিছু সেম হতে হবে, তাহলে ডিগ্রি নিয়ে আবার তো কোনো অসুবিধা নেই। এবার এবার চলে আয় যে তুই এখানে লক্ষ্য কর, এখানে একটা জিনিস লক্ষ্য করবি যে এই দুটো ছবির মধ্যে একটা খুব ভালো একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তুই লক্ষ্য কর এই যে ডিগ্রি 4, এই যে ডিগ্রি 4 আমরা রেখেছি তো এখানে ডিগ্রি 4, ঠিক? আবার এখানে ডিগ্রি 4 আছে, তাই তো? দেখ এরা কিন্তু নেবার নয়, তাই না? ভালো করে লক্ষ্য কর, এই যে ডিগ্রি 4 এর যে ভার্টেক্স গুলো আছে এরা কিন্তু নেবার নয়, তাই না? তুই লক্ষ্য করবি বাইরের যে এটা আছে এখানেও ডিগ্রি 4, এরা কিন্তু নেবার কি 1 আর 3 কিন্তু নেবার নয়, তাই না? হ্যাঁ, আবার এখানে 5 আর 7ও কিন্তু নেবার নয়, কিন্তু ডিগ্রি 4 এ, ঠিক তো? কিন্তু এইচ এর ক্ষেত্রে নেবার হয়ে যাচ্ছে। হ্যাঁ 2 3 নেবার, আবার 8 3 নেবার। এবার সিমিলারলি এটা ডিগ্রি 3 এর জন্য কিন্তু হচ্ছে। তুই লক্ষ্য কর ডিগ্রি 3 এর ক্ষেত্রে আমরা 4 2 নেবার নয়, 8 6 নেবার নয়, কিন্তু ডিগ্রি 3 এর ক্ষেত্রে এখানে 1 4 নেবার, ঠিক আছে, 5 7 সরি 7 8 নেবার, তাই না? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন জি ডিগ্রি 3 ডিগ্রি 4 vertices are not neighboring, are not neighboring. In H degree and degree 4 vertices are their neighbor, ঠিক আছে? মানে এখানে এখানে ইংলিশটা একটু অন্যরকম হয়ে গেল, মনে হতে পারে ডিগ্রি 3 আর ডিগ্রি 4 একে অপরের মধ্যে নেবার, তা নয়। ইন্ডিভিজুয়ালি ডিগ্রি 3 ভার্টিসেস আর নট নেবার, ঠিক আছে, আর নট নেবারিং, ঠিক আছে, ডিগ্রি 4 ভার্টিসেস আর নট নেবারিং। সিমিলারলি এখানে ডিগ্রি 4 এর ভার্টিসেস গুলো কিন্তু এইটা, ঠিক আছে? ফলে দেয়ার ক্যান নট বি আইসোমরফিক। একটা আমরা পার্থক্য খুঁজে পেলাম, একটা পার্থক্য খুঁজে পেলাম, তারা আইসোমরফিক নয়, ঠিক আছে? ক্লিয়ার? এরপরে আসছি আমরা একটা থিওরেমে, থিওরেম এবং তার করোলারি। থিওরেম থিওরেম কি বলছে যে লেট জি হচ্ছে একটা গ্রাফ, ভি এবং ই বি আ গ্রাফ, দেন ভি বি আ গ্রাফ, দেন ইউ বিলংস টু ভি ডি ইউ, ই হচ্ছে এত, ঠিক আছে? প্রুফ করা হচ্ছে, খুব স্ট্যান্ডার্ড, এটা একটা থিওরেম। তো ডিগ্রি অফ মানে কোনো একটা পার্টিকুলার ভার্টেক্সের ডিগ্রি সাম যেটা, সেটা এজের যে অর্ডার তার টোয়াইস হবে, এটাই হচ্ছে বক্তব্য। যে কোনো প্রত্যেকটা ভার্টেক্সে যতগুলো ডিগ্রি, সেই ডিগ্রির যদি আমরা কোনটা সাম বার করি, সেই সামটা সবসময় যতগুলো এজ আছে, ঠিক আছে, মানে মানে সহজ করে এখানে কেউ এইটাও বলতে পারে এটা স্টেটমেন্টটা এভাবে লেখাটা খুব বেশি ভালো, তার অর্ধেক যেটা, ঠিক আছে? তো প্রত্যেকটা এলিমেন্টের ডিগ্রি, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রির সামের অর্ধেক, সেটা বেসিক্যালি এজের অর্ডারের সাথে সমান। প্রত্যেকটা সামের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি সাম, ঠিক আছে, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি সাম তার অর্ধেকটা এজের অর্ডারের সাথে সমান, ঠিক আছে? এভাবেও কেউ প্রুফটা করতে পারে, তারা প্রুফটা করছে।
এইভাবে আমরা টিউপেলস গুলোকে নিচ্ছি, একটা ভার্টেক্স এবং তার করেসপন্ডিং একটা এজ, ঠিক আছে, যেখানে উইথ অবশ্যই করেসপন্ডিং এর যেহেতু বলছি বলে ইউ বিলংস টু কে হবে, করেসপন্ডিং এর বলছি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি দেখ ভালো করে লক্ষ্য করুন, এখানে আমরা বলছি একটা ভার্টেক্স এবং তার করেসপন্ডিং এজ, ঠিক আছে। তাহলে এখান থেকে সিম্পল জিনিস বোঝা যাচ্ছে না, যে প্রত্যেকটা এজে দুটো করে এন্ড পয়েন্ট থাকবে, তাই না? মানে এখানে যদি আমি বলি এটা একটা ভার্টেক্স, ইউ তার করেসপন্ডিং কে আছে, তাহলে এই কেটা আবার আরেক জায়গাতেও থাকবে, কারণ এটা একটা এজ, কারণ আমি এখানে লিখি ভার্টেক্স, এটা হচ্ছে আমাদের এজ, এটাই আমাদের গ্রাফের নোটেশন, এটা হচ্ছে আমাদের ভার্টিসেস আর এটা হচ্ছে আমাদের এজেস, ঠিক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটাকে লিখো ইন টু ওয়েজ, in two ways, summing over the vertices we obtain এটাই লজিকটা, যেহেতু প্রত্যেকটা এজের দুটো করে এন্ড ভার্টেক্স থাকবে, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা এজের যদি দুটো করে এন্ড ভার্টেক্স থাকে, ঠিক আছে, তাহলে এখানে জিনিসটা আলটিমেটলি হচ্ছে কি, যে আমি যদি সমস্ত ভার্টেক্সের নেবার কনসিডার করি, তাহলে দুটো করে নেবার আসবে কমসে কম, তাই না, দুটো করে নেবার আসবে, ঠিক আছে, এবং দুটো করেই নেবার আসবে, কারণ একটা ভার্টেক্স এর জন্য দুটো এজ আছে, দুটো করে নেবার আসবে, ঠিক আছে। এর থেকে বেশিও নেবার আসতে পারে, কিন্তু এর থেকে যদি দুয়ের থেকে বেশি নেবার আসে, তার জন্য তো আরেকটা ভার্টেক্স আমরা অলরেডি পাবো, তাই না? আমি বলছি একটা ভার্টেক্সে তিনটে নেবার আছে, তার মানে তিনটের সাথে সে তিনখানা এজ বানিয়ে রেখেছে, যেই বলি যে আমার কাছে একটা ভার্টেক্স আছে যার তিনখানা নেবার আছে, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার, তিনজনের সাথে সে তিনটে এজ বানিয়ে রেখেছে, ঠিক আছে। ফলে সংখ্যাটা সবসময়তে, যেহেতু সবসময় দুটো এজ দিয়ে দুটো ভার্টেক্স দিয়ে একটা এজ হয়, ফলে আমরা সবসময় সংখ্যাটা 2e তে পাবো। এটা খুব বেসিক একটা থিওরেম, খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম। একটা ছোট্ট করোলারি আছে, করোলারি বলছে যে every graph has an even number of vertices of odd degree. Every graph has an even number of vertices of odd degree. Proof. বলছি let v0 and v1 denote, আমরা গ্রাফ থিওরিটাকে খুব ক্লোজলি দেখবো, কারণ আমরা দেখতে পাচ্ছি যে যখনই আমরা ক্যাটাগরি থিওরি বা অ্যালজেব্রিক টপোলজি পড়ছি, গ্রাফটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিচ্ছে, ঠিক আছে। ফলে এই গ্রাফ থিওরি দিয়েই তবেই কিন্তু ক্যাটাগরি থিওরির অ্যাপ্রোচটা সঠিক করা যায়, তাহলে আমাদের ক্যাটাগরি থিওরিতে গ্রাফ ইন্ট্রোডিউস করতে হবে, ফলে গ্রাফটাকে আমাদের খুব থরলি দেখতে হবে, তবে আমরা ক্যাটাগরি থিওরিটাকে খুব থরলি দেখতে পাবো। তাহলে আমরা বলছি let v0 এবং v1 denote respectively the sets of vertices and of odd degree and of set of vertices of even and odd degree. v0 আর v1 হচ্ছে ভার্টিসের কালেকশন,
যার ভেতরে এই ভার্টিসের মধ্যে সেই সমস্ত পয়েন্টগুলো আছে যাদের ডিগ্রিটা হচ্ছে ইভেন, আর V1 এর মধ্যে সেই সমস্ত পয়েন্টের ডিগ্রিটা হচ্ছে অড। তাহলে উই হ্যাভ আমাদের যে থিওরেমটা কি আছে, এটা পুরো সামের সাথে সমান হয়। টোটাল সামটার সাথে সমান হয়। তাহলে দুটো সামকে আমি দুটো অংশে ভেঙে নিলাম, একটা ইভেন ডিগ্রির সাম, একটা অড ডিগ্রির সাম। ঠিক আছে, প্রমাণ করতে হবে এভরি গ্রাফ হ্যাজ অ্যান ইভেন নাম্বার অফ ভার্টিসেস অফ অড ডিগ্রি। এটাই বক্তব্য। ইভেন নাম্বার যদি ভার্টিসেস থাকে তাহলে ডিগ্রিটা অড হবে, এটাই প্রমাণ করতে হবে। আমি লিখেছি। এখন আমরা এখানে বলেছি যে V0 হচ্ছে ইভেন ভার্টিসেস এর সাম, আর V1 হচ্ছে অড ভার্টিসেস এর সাম। ঠিক আছে, এখন এটা যেহেতু ইভেন ভার্টিসেস আর এটা ইভেন নাম্বার, তাই না? তাহলে খুব স্বাভাবিক ব্যাপার, যদি আমি এই জিনিসটা নিয়ে আসি, তাহলে আমি এটা ইভেন নাম্বার সাথে ইভেন নাম্বারের ডিফারেন্সটা একটা ইভেন নাম্বারই দেবে। আমরা এখান থেকে বলতে পারি সামেশন u belongs to V1 d of u is equals to an even number, তাই না? কারণ এইটাও ইভেন নাম্বার, এটাও ইভেন নাম্বার, ইভেন, কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই আছে, আর এটা তো অলরেডি আমরা ধরেইছি ইভেন। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটাও কি হবে? একটা ইভেন নাম্বার। ঠিক আছে, এখন V1 কি ছিল? অড ডিগ্রি ছিল। V1 ছিল অড ডিগ্রি, তাহলে অড ডিগ্রির ভার্টিসেস গুলোর সাম বেসিক্যালি একটা, ঠিক আছে, ইভেন নাম্বার হচ্ছে। তাহলে এখানে এটাই বলেছে এভরি গ্রাফ হ্যাজ অ্যান ইভেন নাম্বার অফ ভার্টিসেস অফ দ্য অড ডিগ্রি। তো এটাই প্রমাণ করলাম আমরা। এটা অড ডিগ্রি ছিল, তার সামটা কি হয়ে গেল? ইভেন নাম্বার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা প্রুফ হয়ে গেল আমাদের থিওরেমটা। ঠিক আছে, তো কিচ্ছু নেই, কিছুই নেই। ঠিক আছে, এরপরে লাস্ট একটা ডেফিনেশন, তারপরের দিনের ক্লাসে আমরা রিপ্রেজেন্টেশন অফ গ্রাফে ঢুকবো। এখানে গিয়ে আমরা শেষ করছি একটা ডেফিনেশন দিয়ে। ডেফিনেশন ডেফিনেশন হচ্ছে যে আর রেগুলার গ্রাফ, ঠিক আছে, তাহলে আমরা গ্রাফকে বলবো আর রেগুলার গ্রাফ কখন? সেটা যে যদি ইফ ডি অফ ইউ ইকুয়ালস টু, মানে কোনো একটা ভার্টেক্সে আর হয় ফর এভরি ডিগ্রি, ঠিক আছে, যে প্রত্যেকটা ডিগ্রি কে অ্যাটেন্ড করছে সে। কিরকম ভাবে দেখা যাচ্ছে? মানে ফর এক্সাম্পল আমরা বলছি যে কে এন ইজ n-1 রেগুলার। কেন? কারণ কে এন এ কি হচ্ছে? কমপ্লিট। ফলে n-1 খানা ডিগ্রি, প্রত্যেকটা পয়েন্ট কমপ্লিট, মানে কি প্রত্যেকটা ভার্টেক্স অন্য অন্য ভার্টেক্স সাথে একটা এজ তৈরি করেছে। ফলে এবার যতগুলো ভার্টেক্স হবে এজের সংখ্যা কত হবে? তার থেকে এক কম। ফলে এতগুলো, স্বাভাবিকভাবে তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের এতগুলো বাকি ভার্টেক্সের সাথে লিঙ্কড আছে, তাই না? কমপ্লিট গ্রাফ মানে কি? কমপ্লিট গ্রাফ মানে হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স অন্য আরেকটা, মানে বাকি ভার্টেক্স গুলোর সাথে একটা রিলেশনে আছে, নেবারিং এর রিলেশনে আছে, মানে একটা এজ আছে, মানে প্রত্যেকটা ভার্টেক্স অন্য একটা ভার্টেক্সের সাথে এজ করেছে প্রত্যেকটা, তবেই কমপ্লিট হবে। এবার এরা মানে একটা ভার্টে যদি 10 খানা এলিমেন্ট থাকে, তাহলে 1 নম্বর এলিমেন্টটা 10 জনের সাথে এজ তৈরি করেছে, 10 জনের নেবার। ঠিক আছে, একটা ভার্টেক্স 10 জনের সাথে আছে, তাহলে কতগুলো তার ডিগ্রি হলো? এন এন 9 খানা। কারণ একজন সে তো নিজের সাথে তো আর নেবারে নেই, সে তো বাকি 9 জনের সাথে। যেমন এটা একটা ভার্টেক্স, এখানে আমি বললাম 4টে আছে, আর আমি বললাম এটা একটা ভার্টেক্স 1, তাহলে এটা কি হচ্ছে? এর সাথেও আছে, এর সাথেও আছে, এর সাথেও আছে, এর সাথেও আছে। ঠিক,
তাহলে এখন কতগুলো ভার্টেক্স রয়েছে? 5খানা। এজ কতগুলো রয়েছে? 4খানা। ঠিক আছে, 4খানা এজ দেখতে পাচ্ছি। তাহলে এখন এই 1 2 3 4 5 সবার সাথে নেবারিং এ রয়েছে 1 ইজ আ নেবার অফ 2 3 4 5। তাহলে ডিগ্রি অফ 1 কত? 4, তাই না? ডিগ্রি অফ 1 কত? 4। কতগুলো ভার্টেক্স আছে? 5। তাহলে 5 মাইনাস 1 হচ্ছে 4। তাহলে এটা রেগুলার। এবার কমপ্লিটের ক্ষেত্রে আমরা বাকিগুলোকেও জুড়বো। ঠিক আছে, যেমন কমপ্লিটের ক্ষেত্রে আমাকে 2 3 কে জুড়তে হবে, 3 2 3 4 কে জুড়তে হবে, 2 এর সাথে 3 4 5, 3 এর সাথে 2 4 5, 4 এর সাথে 2 3 5, 5 এর সাথে 2 3 4 সবই জুড়তে হবে। তো সবার জন্য আমরা কি পাবো? একখানা করে পাবো, তাই না? আমাকে কমপ্লিট গ্রাফ যদি দেখাতে হয় তাহলে কাকে কাকে জুড়তে হবে? 3 কে 2 এর সাথে, 4 এর সাথে, 5 এর সাথে, 4 কে 2 এর সাথে, 5 এর সাথে আর 3 এর সাথে। 3 এর সাথে অলরেডি জুড়েই আছে। আর 5 কে 2 এর সাথে, 3 এর সাথে, 4 এর সাথে সবাইকে জুড়তে হবে। তাহলে সবার জন্য কত আসবে? 4খানা আসবে। সবার জন্য তো 4খানা করে আসবে নাকি রে? যখন আমি 2 3 এখন কমপ্লিট গ্রাফ। তাহলে সবাই বেসিক্যালি কি হবে? n-1 রেগুলার হবে। সবাই n-1 রেগুলার। ঠিক আছে, কারণ সবাই কমপ্লিট গ্রাফ যেহেতু আছে, সবাইকে জুড়তে হবে। Cn is 2 রেগুলার। 2 রেগুলার কেন? কারণ Cn এর যে ছবি ছিল সার্কিটে কি হয়? সার্কিটে তুমি লক্ষ্য করো একটা ভার্টেক্স দুজনের সাথে যুক্ত থাকে সব সময়, এটাই সার্কিটের নিয়ম। একটা ভার্টেক্স দুটো এজের সাথে যুক্ত, মানে দুটো নেবারিং পয়েন্ট আছে প্রত্যেকটা ভার্টেক্সের। 4 এর দুটো নেবারিং পয়েন্ট 5 আর 3, 3 এর দুটো নেবারিং পয়েন্ট 2 আর 4, 2 এর দুটো নেবারিং পয়েন্ট 1 আর 3, সবার জন্য দুটো করে রয়েছে। ঠিক আছে, মানে Cn 2 রেগুলার। Qn is n রেগুলার। Qn কিউবে দেখো, সরি Qn তাহলে Q2 2 রেগুলার, তাই না? দেখো তুমি ভালো করে, একটা ভার্টেক্স দুটো এজে দুজনের সাথে রিলেশনে রয়েছে সব সময়। Q3 3 রেগুলার, কারণ এই একটা ভার্টেক্স এই তিনজনের সাথে রিলেশনে রয়েছে। ঠিক আছে, ওকে। ফলে এইভাবে রেগুলারিটি চলছে। তাহলে এখান থেকে ছোট্ট রিমার্ক, সেটা হচ্ছে for r regular graphs, the relation rather we have যে থিওরেমটা আমরা করলাম এক্ষুনি, r v equals to 2e, এবং এটা থেকে তুই এখান থেকে একটা কনক্লুশন ড্র করতে পারিস। এটা হচ্ছে এই রিলেশনটা যদি আমরা ওখানে ওই যে হাইপার কিউবে আমরা দেখেছি যে নাম্বার অফ Qn, এখান থেকে এই রিলেশনটা তৈরি হবে n টু দি পাওয়ার n-1, এটা এই নাম্বার অফ Qn এর ক্ষেত্রে তৈরি হবে। আমাদের RV equals to E into order of 2 আর রেগুলার আর খানা নেবার আছে, তাই তো? এখানে বলেছে সাম অফ প্রত্যেকটা ভার্টেক্সের আর খানা কি? প্রত্যেকটা ভার্টেক্সের আর নেবার মানে কি? যতগুলো ভার্টেক্স আছে ইনটু শোনা যাচ্ছে? কিচ্ছু শুনতে পারবেন না। বুঝেছি। আমি বলছি যে এই যে থিওরেমটা বলছে সাম অফ ডিগ্রি অফ দ্য ভার্টিসেস, এখন ডিগ্রিটা আর রেগুলারের কত? আর খানা, তাই তো? হুম হুম শোনা যাচ্ছে তো? তাহলে এবার 10খানা ভার্টেক্সের দুটো করে ডিগ্রি, তাহলে টোটাল ডিগ্রি কত? 2 into 10 মানে 20, তাই তো? হুম হুম তাহলে এখন যদি ভি খানা তাহলে ভার্টেক্স ভি অর্ডার
এখানে ভি এর অর্ডার মানে 10খানা ভার্টেক্স থাকবে, সবটা যদি r ডিগ্রি হয় তাহলে 10 ইনটু r, তাই তো? মানে ভার্টেক্সের অর্ডার শুনতে পাচ্ছি। আমি বলছি যে আমাদের কাছে কি বলে সাম অফ দ্য ডিগ্রি অফ দ্য ভার্টিসেস, তাই না? এখন আমাদের কাছে কতগুলো ভার্টিস আছে, ভি খানা, সবার ডিগ্রি আর, তাহলে আর ইনটু ভি, আর ইনটু অর্ডার অফ ভি। এবার সেটা হচ্ছে অর্ডার অফ ই এর টোয়াইস, তাহলে সেটা অর্ডার অফ ই এর টোয়াইস, রিমার্কটা স্যাটিসফাই হলো? সবার ডিগ্রি তো আর, সবার ডিগ্রি আর, এটা হয়ে যাবে। এবার সেখান থেকে এইটা এই যে কনক্লুশন যেটা আমরা এখানে করেছিলাম এই C1 এই হাইপার কিউবের জন্য, যে আমরা n ইনটু টু দি পাওয়ার n মানে এটাও নিয়ে আসা যাবে। একটু ভেবে দেখিস কি করে নিয়ে আসা যাচ্ছে। ওকে, ঠিক আছে। এই তো এটা তো 2 ইনটু ওই ই এর যে কার্ডিনালিটিটা হচ্ছে, তাহলে ইকুয়াল টু n ইনটু 2 টু দি পাওয়ার n হচ্ছে, তাহলে তো n ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 চলে আসছে। কার কার্ডিনালিটা কত হচ্ছে? মানে 2 n ইনটু 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 ইনটু কার্ডিনালিটি অফ ই অফ যে কিউ অফ n হচ্ছে, মানে এজ এর নাম্বারটা। তার মানে 2টা এইদিকে ডিভাইড করে দিলে n ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1ই হচ্ছে। হচ্ছে একদম, এটা পুরো চলে এলো। পরের দিন আমরা রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ করবো। এগুলো ছিল প্রথম পার্ট ডিসক্রিট ম্যাথমেটিক্স এর। আমি বলছি এটাকে আমি আপলোড করে দিচ্ছি। কবে নিবে দাদা? নেক্সট ক্লাসটা কবে নেব এটা নিয়ে একটু ডাউট আছে। এর কারণটা হচ্ছে আমি বিএড এর পরীক্ষা শুরু হচ্ছে 4 তারিখ পর্যন্ত চলবে। 4 তারিখ অবধি চলবে। আচ্ছা, অ্যাকচুয়ালি যে ইতিমধ্যে আমি বাড়ি ফিরছি, আবার মানে কাল পরশুর মধ্যে আমি টিকিট কেটে বাড়ি ফিরছি। সেই সময়টাতে আমার বাড়ি ফিরে ক্লাস শুরু করতে একটু সময় লাগবে। আর মাঝে একটা শুক্রবার দিন আমার বিয়ে বাড়ি পড়ে গেছে, একটা বান্ধবীর বিয়ে। ফলে আমি এখনো টিকিট কাটিনি, তৎকালেই কাটবো। ফলে যেদিন পাবো সেদিনই চলে যাবো আর কি। এবার এই হচ্ছে, এবার আমি জানিয়ে দেবো, ঠিক আছে, গ্রুপে। ঠিক আছে, হ্যাঁ।